বঙ্গদেশের স্বাধীনতা সংগ্রামী বাগ্মী নেতা দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1885 সালে তৎকালীন পূর্ববঙ্গের চট্টগ্রামের অন্তর্গত বর্মা নামক গ্রামে যতীন্দ্রমোহন সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় যাত্রামোহন সেনগুপ্ত চট্টগ্রামের জনসমাজে সুপরিচিত নেতা এবং সুপ্রতিষ্ঠিত ও সুদক্ষ একজন মানুষ ছিলেন। যতীন্দ্রমোহনের ছাত্রজীবন আরম্ভ হয় ব্রাহ্ম বিদ্যালয়ে। পরে তিনি হেয়ার স্কুল এবং প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। 1904 সালে উচ্চশিক্ষার জন্য বিলাত যাত্রা করেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। বিলেতে গিয়ে তিনি কেমব্রিজের ডাউনিংস কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে 1908 সালে তিনি বিএ পাশ করেন এবং 1909 সালে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন। ওই বছর তিনি নেলি গ্রে নামে একজন ইংরেজ মহিলাকে বিবাহ করেছিলেন। দেশে ফিরে আসেন 1910 সালে এবং কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি করতে আরম্ভ করেন। ফৌজদারি মামলাতেই বিশেষ কৃতিত্ব অর্জন করেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এই সময় অর্থাৎ 1910 সাল থেকেই তিনি রাজনৈতিক আন্দোলনে যোগ দেন। 1911 সালে ফরিদপুরে যে রাষ্ট্রীয় সম্মেলন হয় তাতে যোগদান করেছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1912 সালে চট্টগ্রামের রাষ্ট্রীয় সম্মেলনের অধিবেশনে তিনি অভ্যর্থনা সমিতির সভাপতি হন। 1919 সালে চট্টগ্রামে প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলনে যতীন্দ্রমোহনের পিতা যাত্রামোহন সভাপতি মনোনীত হয়। অসুস্থতার জন্য তিনি সভাপতির অভিভাষণ দিতে পারেননি। সেই অভিভাষণ পাঠ করেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1912 সালে যখন পুনরায় চট্টগ্রামে প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলনের অধিবেশন হলো, তখন অভ্যর্থনা সমিতির সভাপতির আসন অলঙ্কৃত করলেন যতীন্দ্রমোহন। 1921 সালে মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রবর্তন করলে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। প্রথম যারা কারাবরণ করেছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। এই সময় কিছুদিনের জন্য ব্যারিস্টারি ছেড়েও দেন তিনি। এই বছরেই চট্টগ্রামে বর্মা অয়েল কোম্পানির ধর্মঘট হয়। দরিদ্র শ্রমিকদের প্রতি অত্যাচার এবং অবিচার দেখে তার প্রাণ আকুল হয়ে ওঠে। তিনি তখনই সেখানে যান। সভা সমিতির দ্বারা অধিবেশনের শ্রমিকগণকে তাদের ন্যায্য দাবির কথা স্মরণ করিয়ে দেন। এতে স্থানীয় ম্যাজিস্ট্রেট তার উপর নিষেধাজ্ঞা জারি করেন, কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে শেষ পর্যন্ত কারাবরণ করেন। অবশ্য পরে শ্রমিকদেরই জয় হয়েছিল। এই বছরই আসাম বেঙ্গল রেলওয়ের ধর্মঘট হয়। সেই সময় প্রায় 14,000 শ্রমিক ধর্মঘট করে। যতীন্দ্রমোহন সেনগুপ্ত এদের নেতৃত্ব দেন। ধর্মঘট প্রায় 3 মাস কাল চলেছিল। তার যা কিছু পুঁজি ছিল তা ব্যয় করে নিঃস্ব শ্রমিকদের সাহায্য করেছিলেন। শেষে তার সমস্ত অর্থ নিঃশেষ হয়ে যায়। তখন তিনি তার নিজের দায়িত্বে 24,000 টাকা ঋণ গ্রহণ করেন। এই অর্থ দ্বারা তিনি শ্রমিকদের অকুণ্ঠ চিত্তে সাহায্য করে গেছেন। ওই বছরেই একবার তাকে বিনা অনুমতিতে চট্টগ্রামে শোভাযাত্রা করার অপরাধে 3 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। 1922-23 সাল নাগাদ তিনি ভারতবর্ষের রাষ্ট্রীয় মহাসভার কার্যকরী সমিতির সদস্য নির্বাচিত হন। এই সময় বঙ্গদেশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের গোড়াপত্তন করেন। যতীন্দ্রমোহন সেনগুপ্তকে দেশবন্ধু সেই দলে নেন। তিনি তার পরামর্শ সভার সম্পাদকও নির্বাচিত হন। এই সময় ব্যবস্থাপক সভার রাজবন্দীদের মুক্তির জন্য তিনি বিশেষ চেষ্টা করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়ের মৃত্যুর পর যখন তার শূন্যস্থান অধিকার করার আর কেউ ছিল না, তখন মহাত্মা গান্ধী যতীন্দ্রমোহনকে সেই পদের যোগ্য ব্যক্তিরূপে মনোনয়ন করেন এবং তারই অনুমতি অনুসারে তিনি সেই স্থান গ্রহণ করেছিলেন। তিনি 5 বার কলকাতার মেয়র পদ লাভ করে বিশেষ যোগ্যতার সহিত সেই দায়িত্বটি পূর্ণ মর্যাদায় অক্ষুণ্ণ রেখেছিলেন। 1928 সালে যতীন্দ্রমোহন সেনগুপ্ত ভারতীয় রাষ্ট্রীয় মহাসম্মেলনী 43তম অধিবেশনের অভ্যর্থনা সমিতির সভাপতির আসন লাভ করেন। 1929 সাল পর্যন্ত তিনি বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। 1929 সালে কংগ্রেসের পূর্ণ স্বাধীনতাই লক্ষ্য বলে স্থির হওয়ায় তিনি অসুস্থতা সত্ত্বেও বঙ্গদেশের নেতৃত্বভার গ্রহণ করেন। 1930 সালের 26শে জানুয়ারি সমগ্র ভারতে জাতীয় পতাকা উত্তোলিত হয়। এই সময় কলকাতায় তিনি দেশবন্ধু পার্কে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই সময় তার স্বাস্থ্যভঙ্গ হয়। দেশ ভ্রমণের ইচ্ছায় তিনি রেঙ্গুন যাত্রা করেন। সেখানে গিয়ে ভারতবর্ষ থেকে ব্রহ্মদেশকে বিচ্ছিন্ন করার বিরুদ্ধে তিনি 2টি বক্তৃতা দেন। এই বক্তৃতা দুটি সরকারের মতে রাজদ্রোহমূলক বিবেচিত হওয়ায় তাকে আদালতে উপস্থিত হতে হয় এবং বিচারে 22শে মার্চ থেকে পরপর 10 দিন কারাদণ্ড ভোগ করতে হয়েছিল তাকে। এরপর
কলকাতায় ফিরে আসবার সময় আইন অমান্য আন্দোলন পূর্ণ মাত্রায় চলছে তখন তিনিও তার নেতৃত্ব গ্রহণ করলেন। 12 এপ্রিল তারিখে কর্নওয়ালিস স্কোয়ারে রাজদ্রোহমূলক পুস্তক পাঠ করায় তাকে গ্রেপ্তার করা হয়। 13 এপ্রিল তারিখ তার 6 মাস সশ্রম কারাদণ্ড হয়। মুক্তি লাভের পর তিনি কংগ্রেসের কার্যকরী সমিতির সভাপতি পদ অলঙ্কৃত করেন। 25 অক্টোবর জালিয়ানওয়ালাবাগে তাহার একটি বক্তৃতা দেওয়ার জন্য 3রা নভেম্বর তিনি 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন। অতঃপর 1931 সালে 26শে জানুয়ারি মুক্তি পেলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এরপর করাচি কংগ্রেসের পর তিনি স্বাস্থ্য লাভের আশায় বিলাত যাত্রা করলেন। 1932 সালে বিলেত থেকে ফিরে আসবার পর তাকে জাহাজ থেকেই বন্দি করা হয়। বন্দি অবস্থায় প্রথমে জারবাদা জেলে এবং পরে দার্জিলিংয়ে তাকে রাখা হয়েছিল। এরপর তিনি চিকিৎসার্থে কিছুদিন মেডিকেল কলেজে ছিলেন। মৃত্যুকালে তাকে রাঁচিতে স্থানান্তরিত করা হয়। মৃত্যুর কিছুক্ষণ পূর্ব পর্যন্ত তিনি বিশেষ প্রফুল্ল ছিলেন। হঠাৎ রোগের যাতনায় অজ্ঞান হয়ে যান এবং তার অল্পক্ষণের মধ্যেই তিনি চিরবিদায় নেন। বাঙালির প্রিয় নেতা দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1933 সালের 22শে জুলাই শনিবার রাত্রি 1:45 রাঁচিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতক্ষণ আপনারা শুনলেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।